সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলকেই নিরন্তর শুভেচ্ছা। বর্তমানে এক বিশেষ পরিস্থিতির কারণে আমরা সরাসরি শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে পারছি না, কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও শিক্ষা মন্ত্রণালয় এক বিশেষ ব্যবস্থাপনার মাধ্যমে শ্রেণী কার্যক্রম পরিচালনা করছেন। তেমনি একটি বিশেষ ব্যবস্থাপনায় শ্রেণী কার্যক্রম নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হচ্ছি। তোমাদের সকলকেই অনলাইন ভিডিও ক্লাসে সকলকেই স্বাগতম। আজকের এই ক্লাসটি উপস্থাপনায় রয়েছি আমি মওদুদ আহমেদ, সিনিয়র প্রভাষক, কৃষি শিক্ষা বিভাগ, মাইলস্টোন কলেজ। শিক্ষার্থীরা, আমরা আজ আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রথম পত্র, তৃতীয় অধ্যায়, দ্বিতীয় পরিচ্ছেদ অণুজীব সার উৎপাদন কৌশল এর প্রথম অংশ নিয়ে। শিক্ষার্থীরা, আজকের এই আলোচনাটি সম্পন্ন হলে আমরা যে বিষয়গুলো জানতে পারবো বা আমাদের আজকের শিখন ফল যেগুলো হবে তা হচ্ছে অণুজীব সম্পর্কে জানতে পারবো, অণুজীব সার সম্পর্কে জানতে পারবো, অণুজীব সারের প্রকারভেদ সম্পর্কে, রাইজোবিয়াম অণুজীব সার উৎপাদন কৌশল, রাইজোবিয়াম অণুজীব সারের গুরুত্ব। শিক্ষার্থীরা, বিভিন্ন ধরনের অণুজীব সার রয়েছে, তার মাঝে আমরা আজকে জানব রাইজোবিয়াম অণুজীব সার উৎপাদন সম্পর্কে। তাহলে চলে আসি আমাদের আজকের মূল আলোচনায়। প্রথমেই আমরা একটু দেখব অণুজীব কি। শিক্ষার্থীরা, খেয়াল করো, পদার্থ বিজ্ঞানে আমরা দেখেছি অণু অর্থাৎ যাদের খালি চোখে দেখা যায় না তাদেরকে আমরা অণু বলছি। অণু জীব অর্থাৎ যে সকল জীবকে খালি চোখে দেখা যায় না। তাহলে আমরা কি পাচ্ছি? জীবাণু বা অণুজীব বলতে বোঝায় উদ্ভিদ ও প্রাণী রাজ্যের অন্তর্ভুক্ত এমন সব ছোট জীব যাদের খালি চোখে দেখা যায় না। অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এদের প্রত্যেকটিকে পৃথকভাবে পর্যবেক্ষণ করা যায়। সাধারণভাবে 1 মিলিমিটার বা তার চেয়ে কম ব্যাসের জীবাণু সমূহকে জীবাণু বা অণুজীব বলে। এই অণুজীবের অন্তর্ভুক্ত হতে পারে ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, অ্যাক্টিনোমাইসিটিস ইত্যাদি। শিক্ষার্থীরা, আমরা এবার একটু দেখি অণুজীব সার সম্পর্কে। শিক্ষার্থীরা, খেয়াল করো, আমরা অণুজীবের সঙ্গে সার শব্দটিকে আমরা একত্র করে পেয়েছি যে অণুজীব দিয়ে যে সার তৈরি করা হয় তাকে অণুজীব সার বলে। কিন্তু যদি আমরা পরিপূর্ণ সংজ্ঞার আলোকে একটু দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো অণুজীব যখন মাটিতে পুষ্টি উপাদানের ঘাটতি মেটানোর নিমিত্তে ব্যবহার করা হয় তাকে অণুজীব সার বলে। অর্থাৎ অণুজীব যদি মাটিতে নিজেই কোনো পুষ্টি উপাদানের ঘাটতি মেটানোর জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ অণুজীবকে যদি আমরা সার হিসেবে ব্যবহার করি, সার উৎপাদন করার কাজে ব্যবহার করে থাকি, তখন আমরা তাকে অণুজীব সার বলতে পারি। শিক্ষার্থীরা, আমরা অণুজীব সারের যদি কয়েকটা উদাহরণ দেখি তাহলে দেখব ব্যাকটেরিয়া অণুজীব সার আমরা চিত্র সহ দেখতে পাচ্ছি। অ্যাজোলা অণুজীব সার এর উদাহরণ হতে পারে শ্যাওলা, ট্রাইকোডার্মা অণুজীব সার ইত্যাদি। শিক্ষার্থীরা, খেয়াল করো, আমরা এই যে অণুজীব সারগুলো দেখছি এদের যদি একটু আমরা শ্রেণী বিভাগ দেখার চেষ্টা করি তাহলে আমরা কি দেখতে পাবো? অণুজীব সার সাধারণত 3টি ভাগে বিভক্ত। একটি ব্যাকটেরিয়া অণুজীব সার, শ্যাওলা অণুজীব সার, ছত্রাক অণুজীব সার। ব্যাকটেরিয়া অণুজীব সার এটি আবার এর মাঝে আবার কিছু ভাগ রয়েছে। প্রথমত নাইট্রোজেন বন্ধনকারী, এটি দুভাগে বিভক্ত। মিথজীবী, এর উদাহরণ হতে পারে রাইজোবিয়াম। অমিথজীবী, এর উদাহরণ হতে পারে অ্যাজোটোব্যাক্টর। আরেকটি রয়েছে ফসফেট দ্রবীভূতকারী, এর উদাহরণ হতে পারে ব্যাসিলাস পলিমিক্সা। শিক্ষার্থীরা, শ্যাওলা অণুজীব সার এর একটি ভাগ রয়েছে, সেটি হচ্ছে নাইট্রোজেন বন্ধনকারী। এর উদাহরণ হতে পারে মিথজীবী, উদাহরণ অ্যাজোলা। অমিথজীবী, এর উদাহরণ নীল সবুজ শ্যাওলা।
সবশেষে রয়েছে ছত্রাক অণুজীব সার। এটি আবার 3 ভাগে বিভক্ত। মিথজীবী, উদাহরণ হতে পারে মাইকোরাইজা। অমিথজীবী, উদাহরণ হতে পারে অ্যাসপারজিলাস। বিবিধ, ট্রাইকোডার্মা। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা অণুজীব সারের প্রকারভেদ পেয়েছি 3টি ভাগে বিভক্ত করা হয়েছে। এরপর এদের প্রত্যেকটিকে আবার আরো যে অন্যান্য ভাগ রয়েছে সে ভাগগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি। এখানে প্রত্যেকটির সাথে উদাহরণ রয়েছে। এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রাখার জন্য। আমরা এই যে শ্রেণীবিভাগ দেখছি, এই শ্রেণীবিভাগ থেকে প্রথম যে অংশটি রয়েছে অর্থাৎ ব্যাকটেরিয়া অণুজীব সার, এর নাইট্রোজেন বন্ধনকারী মিথজীবী রাইজোবিয়াম। এই রাইজোবিয়াম অণুজীব সার সম্পর্কে আমরা আজকে একটু জানার চেষ্টা করব। তাহলে আমরা প্রথমেই চলে আসি রাইজোবিয়াম অণুজীব সার যে উৎপাদন করা হবে তার একটি ফ্লো চার্টে। শিক্ষার্থীরা, এই যে ফ্লো চার্টের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কিভাবে রাইজোবিয়াম অণুজীব সার উৎপাদন করা হয় তার একটি ফ্লো চার্ট রয়েছে। আমরা এই ফ্লো চার্টটিকে একটু বর্ণনা আকারে ভেঙে ভেঙে দেখব। প্রথমেই রয়েছে রাইজোবিয়াম কালচার বা জীবাণু সংগ্রহ। আমরা এই অংশে যে ধাপগুলো রয়েছে আমরা সেটিকেও আলাদাভাবে দেখতে পাচ্ছি। আমরা এই অংশের বর্ণনাটা যদি একটু দেখি, শিক্ষার্থীরা আমাদের প্রথমেই একটু জেনে নেওয়া ভালো রাইজোবিয়াম জিনিসটা কি। আমরা শ্রেণীবিভাগ থেকে জেনেছি রাইজোবিয়াম এক ধরনের মিথজীবী ব্যাকটেরিয়া। শিক্ষার্থীরা খেয়াল করো, এই যে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া এর আবার নাইট্রোজেন বন্ধনকারী। তার অর্থ এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়া যদি আমরা জমিতে ব্যবহার করতে পারি তাহলে আমরা জমিতে নাইট্রোজেনের খুব বড় একটি ভান্ডার তৈরি করতে পারি। অর্থাৎ জমিতে নাইট্রোজেন জাতীয় রাসায়নিক সার বা অন্যান্য সার ব্যবহার না করলেও আমাদের অনেকাংশেই সমস্যা হওয়ার সম্ভাবনা কম থেকে থাকে। তাহলে আমরা এই রাইজোবিয়ামটা কোত্থেকে পাচ্ছি? খেয়াল করো, সিম বা ডাল জাতীয় উদ্ভিদের শিকড়ে, সিম বা ডাল জাতীয় উদ্ভিদের শিকড়ে এক ধরনের গুটির মতো থাকে, যেটি আমরা চিত্র থেকে দেখেছিলাম উদাহরণের সময়। এই গুটিতে তোমার রাইজোবিয়াম ব্যাকটেরিয়া বসবাস করে। শিক্ষার্থীরা খেয়াল করো, এই যে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া এই যে গুটিতে বসবাস করে থাকে, এই অংশটি এটিকে আমরা কি করছি, সংগ্রহ করে নিয়ে এসে পরীক্ষাগারে আমরা কি করি, রাইজোবিয়াম কালচার তৈরি করি। কিভাবে? খেয়াল করে দেখো যে গুটি থেকে রাইজোবিয়াম সংগ্রহ করে পরীক্ষাগারে স্টক কালচারের মাধ্যমে রাইজোবিয়াম কালচার তৈরি করা হয়। পরবর্তীতে এই রাইজোবিয়ামকে আমরা আরো অনেকগুলো রাইজোবিয়ামে, অর্থাৎ আমরা যে রাইজোবিয়ামটা পেয়েছি এটি হয় তোমার হচ্ছে যে অত্যন্ত থকথকে ঘন দানাদার, এটিকে আমরা আরো অনেকগুলো কালচারের সাথে মিশ্রণের মাধ্যমে আমরা প্লান্টের সাব কালচার তৈরি করা হয়, যাকে আমরা মাতৃকালচার বলছি। এই মাতৃকালচারকেই কিন্তু আমরা মূলত ব্যবহার করে থাকি রাইজোবিয়াম উৎপাদন করার কাজে। মাতৃকালচারকে বিভিন্ন মিশ্রণে ব্যবহারের জন্য ফার্মেন্টারে তরল কালচারে রূপান্তর করা হয়। খেয়াল করে দেখো, বিভিন্ন মিশ্রণের কথা বলা হয়েছে, তার মানে আমি রাইজোবিয়াম উৎপাদন করার জন্য বিভিন্ন মাধ্যম ব্যবহার করতে পারি। সেটি হতে পারে কঠিন মাধ্যম, হতে পারে তরল মাধ্যম। আমরা আজ কঠিন মাধ্যমটি আলোচনা করব। খেয়াল করো, এজন্য ফার্মেন্টারে তরল কালচারে রূপান্তর করা হয় এবং একে সংরক্ষণ করা হয়ে থাকে। দ্বিতীয়ত খেয়াল করো, আমরা পেয়েছি পিট মাটি প্রস্তুত, অর্থাৎ আমাদের ফ্লো চার্টের ডান পাশের যে অংশটি রয়েছে সেই অংশটি। শিক্ষার্থীরা খুব ভালো করে খেয়াল করে দেখো, আমরা প্রথম যে ফ্লো চার্টটি দেখেছি সেখানে কিন্তু আমরা পেয়েছি 5টি ধাপ। এখন আমরা যে ফ্লো চার্টটি দেখছি এখানেও পাচ্ছি 5টি ধাপ। এটি কিন্তু আমাদের মনে রাখার জন্য অত্যন্ত উপকারী। এই অংশটি আমরা কিভাবে তৈরি করছি খেয়াল করে দেখো। পিট মাটি, আমরা পিট মাটি বলছি জৈব মাটিকে। খেয়াল করে দেখো, প্রাকৃতিক বিভিন্ন উৎস থেকে জৈব মাটি সংগ্রহ করা হয়
একে পিট মাটি বলে। অর্থাৎ মরা, পচা ডাল, পাতা, লতা পাতা, উদ্ভিদের অবশিষ্টাংশ, প্রাণীর অবশিষ্টাংশ ইত্যাদি মাটিতে পচে যে মাটি তৈরি হয় আমরা তাকে পিট মাটি বলি। পিট অর্থাৎ কয়লা, অর্থাৎ যে মাটির রংটা অনেকটা কালচে ধরনের, আমরা সেই মাটিকেই পিট মাটি বলছি। এই মাটিগুলোকে সংগ্রহ করার পর এদেরকে শুকানো হয়। এর মাঝে যদি কোনো আবর্জনা, পাথর ইত্যাদি থাকে তবে তা পরিষ্কার করা হয়। তারপরে এদেরকে গুঁড়া করা হয় এবং চালনি দ্বারা ছাঁকা হয়। চালনি অর্থাৎ যেরকম করে আমরা আটা বা ময়দা ছাঁকা হয়ে থাকে সেভাবে ছাঁকা হয়, যেন মিহি মাটির কণাতে পরিণত করা যায়। শিক্ষার্থীরা খেয়াল করো, যেহেতু এই মাটিটা আমরা জৈব অংশ থেকে সংগ্রহ করেছি, সেজন্য এখানে পিএইচ এর মান যে কোনোটাই হতে পারে। এজন্য আমরা পিএইচ মানকে নিরপেক্ষ অবস্থায় অর্থাৎ 6.6 থেকে 7.3 এর মাঝে নিয়ে আসা হয়েছে, যেটিকে আমরা নিরপেক্ষ মাটি বলছি। কেননা নিরপেক্ষ মাটিতে সকল ধরনের ফসল ভালোভাবে ফলানো যায়। আমরা যেহেতু জৈব উৎস থেকে মাটি সংগ্রহ করেছি, সেহেতু এর মাঝে ক্ষতিকর ব্যাকটেরিয়া, ভাইরাস, অন্য যে কোনো জীবাণু থেকে থাকতে পারে। এই কারণের জন্য আমরা এই মাটিকে, শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, এর মাঝে যে কোনো ধরনের জীবাণু থাকতে পারে, যে জন্য আমরা এদেরকে অটোক্লেভে শোধন করা হয়। কতক্ষণ পর্যন্ত? 72 ঘন্টা পর্যন্ত। কেননা যদি এর মাঝে ক্ষতিকর কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক থেকে থাকে তবে তা যেন অতি সহজেই মারা যেতে পারে। পরবর্তীতে এই শোধনকৃত মাটিকে আমরা কি করি? নির্দিষ্ট ওজনের অর্থাৎ 1 কেজি, 2 কেজি, আধা কেজি এই ওজনের পলিব্যাগ গুলোতে ভরানো হয়ে থাকে। এবার আমরা একটু দেখব আমাদের এই ফ্লো চার্টের প্রবাহ চিত্রের তৃতীয় অংশটি, অর্থাৎ যেখানে আমরা তরল আমরা যে তৈরি করেছিলাম রাইজোবিয়াম কালচার এবং আমরা যে মাধ্যম তৈরি করেছি, দুটিকে একত্র করে কি তৈরি হচ্ছে খেয়াল করে দেখো। প্রস্তুতকৃত পিট ব্যাগে তরল মাধ্যমে জন্মানো অণুজীব পরিমাণ মতো প্রবেশ করানো হয়। অর্থাৎ প্রত্যেকটি ব্যাগে আমরা যে রাইজোবিয়াম কালচার তৈরি করে রেখেছি সেখান থেকে আমরা একটু একটু করে নিয়ে প্রত্যেকটি ব্যাগে আমরা এগুলো সরবরাহ করব। তারপর এদেরকে আমরা 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 থেকে 7 দিন পর্যন্ত সংরক্ষণ করব। কেন? যেন রাইজোবিয়াম সঠিকভাবে বিস্তার লাভ করতে পারে। অর্থাৎ প্যাকেটের সবগুলো অংশে যেন রাইজোবিয়াম বিস্তার লাভ করতে পারে এবং অসংখ্য রাইজোবিয়াম উৎপাদন হতে পারে। আমার রাইজোবিয়াম সঠিকভাবে উৎপাদন হয়েছে কি না তা জানার জন্য মান পরীক্ষা করতে হয়। কেন? কারণটি হচ্ছে, খেয়াল করে দেখো, যদি আমার জীবাণুমুক্ত সঠিকভাবে করা না হয়ে থাকে তাহলে আমার ব্যাগে অবশ্যই ক্ষতিকারক ভাইরাস বা ব্যাকটেরিয়া ছিল, যা আমার উপকারী মিথজীবী ব্যাকটেরিয়া রাইজোবিয়ামকে ধ্বংস করে ফেলতে পারে। যদি আমার মাটি নিরপেক্ষ মাটিতে রূপান্তর করা না হয় তাহলে মাটিতে ক্ষারীয় অবস্থা থাকতে পারে অথবা অম্লীয় অবস্থা থাকতে পারে, যা রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার বিস্তারে বাধা সৃষ্টি করতে পারে। যে জন্য আমরা কি করব? এই রাইজোবিয়ামের বিস্তার সঠিকভাবে হয়েছে কিনা তা জানার জন্য মান পরীক্ষা করব। যদি আমরা দেখতে পাই মান পরীক্ষায় আমরা সন্তোষজনক ফলাফল পেয়েছি, তাহলে আমরা এদেরকে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করব এবং ব্যবহারের জন্য বিতরণ করব। আর যদি মান পরীক্ষায় সন্তোষজনক ফলাফল পাওয়া না যায় তবে সেই মাটিকে আবারও পূর্বের জায়গায় নিয়ে যেতে হবে। অর্থাৎ মাটিতে পিএইচ এর ব্যবহার মাত্রা ঠিক করতে হবে, মাটিকে শোধন করতে হবে, তারপর আমরা পরবর্তী ধাপগুলো আবার অনুসরণ করতে পারবো। শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, তাহলে আমরা এখন একটু দেখব রাইজোবিয়াম অণুজীব সারের গুরুত্বগুলো কি, অর্থাৎ রাইজোবিয়াম অণুজীব সার আমরা কি কাজে ব্যবহার করতে পারি।
খেয়াল করে দেখো, সবচেয়ে বড় যে গুরুত্বটি সেটি হচ্ছে এই সার অত্যন্ত সস্তা, এর উৎপাদন খরচ কম, সহজে ব্যবহারযোগ্য, দীর্ঘ সময় কার্যকর, মাটি, পশু সম্পদ, মানব জীবন ও পরিবেশের জন্য ক্ষতিকর নয়। অর্থাৎ এই রাইজোবিয়াম অণুজীব সার এটি যদি আমরা একবার জমিতে ব্যবহার করতে পারি তাহলে সেটি অনেক সময় পর্যন্ত জমিতে অবস্থান করতে পারে। আমরা এই রাইজোবিয়াম অণুজীব সারকে যদি আমরা একবার জমিতে ব্যবহার করতে পারি তবে তা মাটি, পশু সম্পদ, মানব জীবন, পরিবেশ কারো জন্যই ক্ষতিকর হবে না। কেন না? কারণটি হচ্ছে, খেয়াল করে দেখো, এই রাইজোবিয়াম অণুজীব সার এরা নাইট্রোজেনের চাহিদা পূরণ করে। আমরা নাইট্রোজেনের চাহিদা পূরণ করার জন্য আমরা রাসায়নিক সার যেমন ইউরিয়া ব্যবহার করে থাকি, যা মানব জীবন ও পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। কিন্তু রাইজোবিয়াম অণুজীব সার ব্যবহার করলে এই সমস্যাটি হওয়ার সম্ভাবনা থাকবে না। রাইজোবিয়াম অণুজীব সার ব্যবহারে মসুর, ছোলা, মুগ, সয়াবিন এর ফলন বৃদ্ধি ঘটে। কেননা এই সব উদ্ভিদের শিকড়ে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া বাস করে। অর্থাৎ মাটিতে যে রাইজোবিয়াম রয়েছে সেই রাইজোবিয়াম এবং এই সকল উদ্ভিদের শিকড়ে যে রাইজোবিয়াম রয়েছে দুটি একত্র হয়ে উদ্ভিদের ফলন অনেকাংশেই বৃদ্ধি করতে সহযোগিতা করে। শস্যের আমিষ বৃদ্ধি ঘটে 20 থেকে 150 ভাগ পর্যন্ত। শিক্ষার্থীরা খেয়াল করো, সাধারণত রোগ বালাই কম হয়, মাটির ভৌত ও রাসায়নিক গুণাবলী বৃদ্ধি পায়, ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। একটু আগেই বলছিলাম, যেহেতু আমরা মাটিতে জৈব সার ব্যবহার করছি, জৈব সার ব্যবহার করলে মাটির ভৌত ও রাসায়নিক গুণাবলী খুব সহজেই বৃদ্ধি করা সম্ভব। অর্থাৎ এটি যেহেতু পরিবেশের জন্য বা মাটির জন্য ক্ষতিকারক নয়, সেহেতু মাটির উর্বরতা বৃদ্ধি করতে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করতে পারে। রাইজোবিয়াম অণুজীব সার ব্যবহারে ফসলের দানার সাথে সাথে পাতা, কাণ্ড ও শিকড়ে আমিষের পরিমাণ বাড়ে, যা গবাদি পশুর আমিষ সরবরাহে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। অর্থাৎ রাইজোবিয়াম অণুজীব সার ব্যবহারের ফলে যে ফসল উৎপাদিত হয় সেই ফসলেও নাইট্রোজেনের কিছুটা অংশ থাকে, যা গবাদি পশুর আমিষ সরবরাহে সহযোগিতা করে থাকে। অর্থাৎ গবাদি পশুর শারীরিক বৃদ্ধি ঘটনেও আমাদের অনেকাংশেই সহযোগিতা করে রাইজোবিয়াম অণুজীব সার। শিক্ষার্থীরা, তাহলে আমরা আজ রাইজোবিয়াম সম্পর্কে বিস্তারিত বিষয়াদি জানার চেষ্টা করেছি। তোমাদের সকলকেই নিরন্তর শুভেচ্ছা। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভিডিওটি ভালোভাবে দেখতে পেয়েছো এবং বুঝতে পেরেছো। তারপরেও তোমাদের যদি কোনো অংশ নিয়ে বা কোনো অংশ বুঝতে না পারার মতো থাকে বা এমন যদি কোনো অংশ থাকে যেটি তোমরা বুঝতে পারছো না, তোমাদের একটু বোধগম্য হতে সমস্যা হচ্ছে, তোমরা সেই অংশটি নিয়ে তোমাদের বিষয় শিক্ষকের সাথে যোগাযোগ করতে পারো। তাহলে বিষয় শিক্ষক তোমাদের খুব সহজেই ওই অংশটুকু বুঝিয়ে দিবেন। সে পর্যন্ত তোমাদের সকলকেই নিরন্তর শুভেচ্ছা।